আসসালামু আলাইকুম এসএসসি 27-এর ভাই আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং ভালো মতো পড়াশোনা করছো। সো আজকে তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির লেকচার নাম্বার 4 স্টার্ট করব। লেকচার 4-এ আমরা বেসিক্যালি তোমাদের কর্মদক্ষতার কিছু অ্যাপ্লিকেশনস এবং সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল থিওরি, সেটা হচ্ছে কুয়া সংক্রান্ত তথ্যাবলী বা কুয়া নিয়ে আমাদের এসএসসি পরীক্ষার বোর্ডে কিংবা তোমাদের স্কুলে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তর আলোচনা করব। এবং এর সাথে সাথে আজকের এই লেকচারটার মাধ্যমে আমাদের কাজ ক্ষমতা শক্তির পুরো হোল বেসিক শেষ হবে। ঠিক আছে, পুরো সব ধরনের বেসিক শেষ হয়ে যাবে। এরপর আমরা সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করব এবং আমরা দেখার ট্রাই করব যে কী টাইপের কোয়েশ্চেন্স আসছে আমাদের এই চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে, সো আমরা কথা না বাড়ায় আমরা ক্লাসটা শুরু করি। চলো, ফার্স্টে আসবে হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ অ্যাকচুয়ালি মানে কি? ভর কেন্দ্র মানে হচ্ছে যে আমাদের যে কোনো একটা বস্তু, মনে করো এটা যদি আমাদের একটা বস্তু হয়, আর এটা মনে করো আমাদের যে কোনো একটা বস্তু, হ্যাঁ, এটা একটা ইরেগুলার শেপের বস্তু। এখন এই যে বস্তুটা, এই বস্তুটার যে বিন্দু আছে, এই বিন্দুর প্রত্যেকটা বিন্দুতে, এই বস্তুর প্রত্যেকটা বিন্দুতে ক্ষুদ্র ক্ষুদ্র এম ভর যদি আমি কল্পনা করি, ক্ষুদ্র ক্ষুদ্র এম ভর যদি আমি কল্পনা করি, তাহলে সমস্ত এম এর সমষ্টি হবে আমাদের এই শেপটার যে টোটাল ভর সেটা। বুঝছি? সমস্ত এম, এখানে যত ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু ভর আছে, প্রত্যেকটা বিন্দু ভরের সমষ্টি হচ্ছে আমাদের এই পুরো বস্তুটার মোট ভর, তাই না? আচ্ছা, তো এতগুলা ভর চিন্তা না করে আমরা যদি একটা ভর চিন্তা করি, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই বস্তুটার একদম মিডল পয়েন্টে অবস্থান করে, একদম মিডলে অবস্থান করে, সেই যে ভরটা, এই ভরটাকে আমি বলবো হচ্ছে ভর কেন্দ্র। মানে এই ভরটা আমাদের একদম কেন্দ্রে অবস্থান করতেছে, একে আমি বলতে পারি হচ্ছে ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাস। বা হচ্ছে ভর কেন্দ্র। ঠিক আছে, ভর কেন্দ্র। আচ্ছা, এখন আমরা যখন এই কুয়া রিলেটেড বিভিন্ন ম্যাথ সলভ করতে যাব, তখন আমাদের এই ভরকেন্দ্রের সরণ নামক একটা বিষয় চলে আসে। তো সেই ভরকেন্দ্রের সরণ নিয়ে হচ্ছে মূলত আমরা এখন একটু দেখার ট্রাই করব। ঠিক আছে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের কি আছে না আছে। ওকে, চলো এবার আসো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। ঠিক আছে, আচ্ছা, তো মনে করো একটা সিলিন্ডার। ঠিক আছে, এটা আমাদের একটা তল, এটা আমাদের কোন একটা তল। এই তলের উপর মনে করো আমাদের কাছে একটা সিলিন্ডার থাকবে। এখন ঠিক আছে, একটা সিলিন্ডার ড্র করো। ওকে, এই মনে করো এই তলের উপর আমাদের কাছে একটা সিলিন্ডার আছে। ঠিক আছে, এখন সিলিন্ডারটার একটা সেন্টার অফ মাস থাকবে। মানে সিলিন্ডারের সমস্ত ভর এর মধ্য যে কোনো একটা বিন্দুতে সমস্ত ভরটা অনুভব করা যায়। এই জন্য এটাকে আমি কি বলতেছি? সিলিন্ডারের সেন্টার অফ মাস বা সিলিন্ডারের ভরকেন্দ্র। ওকে, বুঝলাম। এখন আমি এই সিলিন্ডারটাকে যদি দাঁড় করাই, আমি এই সিলিন্ডারটা তো শোয়ানো আছে, সিলিন্ডারটা মনে করে যে এইভাবে আছে, সিলিন্ডারটাকে আমি এখন কি করব? সিলিন্ডারটাকে আমি এখন এভাবে দাঁড় করাবো। যদি দাঁড় করাই, দাঁড় করানোর পরে আমাদের সিলিন্ডারটা কীরকম হবে? আমাদের সিলিন্ডারটা হবে হচ্ছে এরকম, সিলিন্ডারটা হয়ে যাবে এরকম। ওকে, আমাদের সিলিন্ডারটা মনে করো এই যে দাঁড়ায় গেল, সিলিন্ডারটা এখন দাঁড়ায় গেল। তাহলে এই যে দাঁড়ানো সিলিন্ডার, এটারও তো এখন আমাদের ভরকেন্দ্র কোথায় কাজ করবে? সিলিন্ডার কোনো একটা মিডল পয়েন্টে কাজ করতেছে, তাই না? যদি কাজ করে, এখন দেখো এই সিলিন্ডারের, মনে করো এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের ব্যাসার্ধ মনে করো আর, এই সিলিন্ডারের ব্যাসার্ধ মনে করো আর, উচ্চতা মনে করো এইচ। ঠিক আছে, তাহলে এই সিলিন্ডারের ব্যাসার্ধ কতটুকু বলো তো ভাইয়া? এই সিলিন্ডারের ব্যাসার্ধ কতটুকু? এই সিলিন্ডারের ব্যাসার্ধ এতটুকু না? বা আমি যদি বৃত্তাকার অংশ দিয়ে চিন্তা করি, আমাদের সিলিন্ডারের ব্যাসার্ধ এতটুকু না ব্যাসার্ধ? আর দ্য সেম টাইম আমাদের এই সিলিন্ডারের উচ্চতা কি? এতটুকু না? এতটুকু উচ্চতা কি না? আর এটা আমাদের ব্যাসার্ধ কি না বলো?
রাইট, এটা আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমি যদি এখন ভরকেন্দ্রের সরণ বের করতে চাই, ভরকেন্দ্রের সরণ মানে কি, যে আমাদের ভরকেন্দ্রটা আলটিমেটলি কতটুকু দূরত্ব সরে গেছে, শোয়ানো অবস্থা থেকে যখন দাঁড়ায় গেছে তখন এটার ভরকেন্দ্র আলটিমেটলি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি যদি সেটা বলতে চাই, তাহলে দেখো আমার ভরকেন্দ্রটা এখন কোথায় আছে, আমার ভরকেন্দ্রটা এখন দাঁড়ানো অবস্থায় এই জায়গার মধ্যে ভরকেন্দ্রটা আছে, আর শোয়া অবস্থায় আমাদের ভরকেন্দ্রটা এরকম অবস্থায় ছিল। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘটছে, ভরকেন্দ্রের সরণ এতটুকু হয়েছে না, ভরকেন্দ্রের সরণ আমার এতটুকু হয়েছে না, এক্স পরিমাণ সরণ হয়েছে বলতে পারি। ভরকেন্দ্রের সরণ প্রথমত মনে করো ভরকেন্দ্র ছিল আমাদের C1, এখন মনে করো ভরকেন্দ্র হচ্ছে গেল C2। তাহলে এই যে C1 ছিল আমাদের শোয়া অবস্থায় এবং C2 হচ্ছে আমাদের কি, দাঁড়ানো অবস্থায়। তাহলে আমি যদি এখন এই C1 C2-র ভ্যালু বের করতে চাই, C1 C2 যদি আমাদের এক্স হয়, এই এক্সটাই হচ্ছে ভাই আমাদের ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্রটা কতটুকু চেঞ্জ হয়েছে বা কতটুকু উল্লম্ব সরণ ঘটছে, ভরকেন্দ্রের কতটুকু উল্লম্ব সরণ ঘটছে, উল্লম্ব সরণ ঘটছে, এই বিষয়টাই হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হচ্ছে, উল্লম্ব কতটুকু সরণ হয়েছে। তাহলে এই যে সরণটুকু পাইলাম এক্স পরিমাণ, এই এক্সটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ভাই বুঝতে পারছো, এই এক্সটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ওকে, এই এক্সটাই হচ্ছে আমাদের এখানে কি ভরকেন্দ্রের সরণ। তার মানে কোন একটা বস্তু স্বাভাবিক অবস্থায় যে ভরকেন্দ্র থাকে, বস্তুটার অবস্থান চেঞ্জ করলে ভরকেন্দ্রের সরণ পরিবর্তন হতে পারে, এবং এই ভরকেন্দ্রের সরণটা হয় হচ্ছে আমাদের উল্লম্ব সরণ, যে কি পরিমাণ কতটুকু দূরত্ব এটা চেঞ্জ হয়েছে। বুঝছে, এই বিষয়টাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। এই ভরকেন্দ্রের সরণের কনসেপ্টটা আমাদের এখন কাজে লাগবে হচ্ছে কুয়ার ক্ষেত্রে। কুয়ার ক্ষেত্রে কুয়াতে কি হয়, কুয়াতে বেসিক্যালি পানি থাকে, তাই না? এখন আমাদের কোয়েশ্চেনগুলো এরকমভাবে থাকে যে একটা কুয়া থাকে, কুয়াতে পানি পূর্ণ থাকে, হয়তো বা পুরা কুয়াটাই পানি দ্বারা পূর্ণ থাকে, কিছুটা অর্ধেক পানি পূর্ণ থাকে, বা 2/3 অংশ পানি পূর্ণ থাকে, বা 1/3 পানি পূর্ণ থাকে, এবং একটা বালতি দিয়ে একটা মোটরের সাহায্যে পানি তুলতে হয়। এখন পানি তুলতে কি পরিমাণ কাজ হয়, পানি তুলতে কি পরিমাণ কাজ হয়, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ম্যাথগুলো থাকে। তো আমরা একটা একটা করে এখন আসবো। সো তোমরা আশা করি ভরকেন্দ্রের সরণ এই বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আসো কুয়া দিয়ে ফার্স্টে শুরু করি। এই যে একটা মোটর আছে, তো আমরা যখন মোটর পড়ছিলাম, মোটরের মধ্যে কিন্তু আমাদের একটা ইনবিল্ট ক্ষমতা আগে থেকেই থাকে, এটা আমরা জানি। সেই মোটরের মধ্যে কিন্তু আমাদের একটা ইনবিল্ট ক্ষমতা থাকে। মোটরের যে ইনবিল্ট ক্ষমতা সেটাকে আমি বলতেছিলাম হচ্ছে PI, তাই না? PI বলছিলাম, পি হয়ে হচ্ছে আমাদের মোটরের একটা ইনবিল্ট ক্ষমতা, এবং এই মোটর দিয়ে আমরা কি করব, এখন মোটর দিয়ে আমরা হচ্ছে কুয়া থেকে পানি তুলব। আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটা কুয়া আঁকি। কুয়ার কাহিনীটা কি একটু দেখি। একটা কুয়া আঁকো। এই মনে করো একটা কুয়া, ঠিক আছে? এই মনে করো আমাদের কাছে একটা কুয়া আছে। ওকে, এখন এই কুয়াটা কি বলছে, আমরা এখন একটা এমন একটা কুয়া নিছি যে কুয়াটা তোমার হাফ খালি, যে কুয়াটা তোমার হাফ খালি। একটা কুয়া যদি হাফ খালি থাকে তাহলে কুয়াটার মধ্যে পানি আছে কতটুকু, বাকি হাফ পরিমাণ পানি আছে, তাই না? তাহলে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আছে আমাদের এই পরিমাণ হচ্ছে গিয়ে পানি আছে আমাদের এই কুয়ার মধ্যে, এই পরিমাণ পানি আছে। আর কুয়ার শেপটা বেসিক্যালি একটু এরকম থাকে, উপরের দিকে একটু কার্ভি থাকে, রাইট? এরকম কিছু কার্ভি থাকে, এরকম হচ্ছে বেসিক্যালি আমাদের কুয়াটা থাকে। এখন আমি যদি কুয়ার একটা আপসাইড ডাউন ভিউ নেই, আমি যদি কুয়াটার একটা আপসাইড ডাউন ভিউ নিই, তাহলে কুয়াটা দেখতে অনেকটা এরকম না? আমি যদি একটা আপসাইড ডাউন ভিউ নিই তাহলে কুয়াটা দেখতে অনেকটা এরকম, মানে আমি যদি এরকম উপর থেকে তাকাই তাহলে কুয়াটা দেখতে এরকম না? তাহলে যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি এরকম হয়, তাহলে কুয়াটার একটা কি ব্যাসার্ধ থাকবে না? কুয়াটার একটা কি ব্যাসার্ধ থাকবে? আচ্ছা, কুয়াটার একটা ব্যাসার্ধ থাকবে না? এই কুয়ার ব্যাসার্ধকে আমি মনে করলাম হচ্ছে গিয়ে আর, কুয়ার ব্যাসার্ধটাকে আমি মনে করলাম হচ্ছে আর। এবং এই কুয়াটা যদি আমাদের এইচ উচ্চতার হয়, এই কুয়াটা মনে করলাম আমাদের হচ্ছে কোন উচ্চতার? এইচ উচ্চতার, ঠিক আছে? এই কুয়াটা হচ্ছে আমি মনে করতেছি হচ্ছে আমাদের এইচ উচ্চতার। তাহলে এইচ উচ্চতার একটা কুয়া আর ব্যাসার্ধের, ঠিক আছে? যদি হয় এবং এই কুয়াটার সাথে আমি যদি একটা মোটর কানেক্ট করি, এবং এই মোটরটা
যদি আমাদের এই কুয়া থেকে পানি তুলতে চায়, এই মোটরটা যদি আমাদের এই কুয়া থেকে পানি তুলতে চায়, তাহলে কতটুকু সময় লাগবে পানি তুলতে, কি পরিমাণ পানি তুলবে, এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে আমাদের আসে আর কি কুয়া রিলেটেড ম্যাথগুলো থেকে। আচ্ছা, এবার আসো, যদি কুয়া হাফ খালি থাকে, যদি কুয়া হাফ খালি থাকে, তাহলে মোটরটার তো একটা ইনবিল্ট ক্ষমতা আগে থেকেই আছে, এটা হচ্ছে আমাদের কি প্রয়োগকৃত ক্ষমতা বা মোটরের ইনবিল্ট ক্ষমতা, ইনবিল্ট ক্ষমতা। এখন কোনো মোটরেরই তো কর্মদক্ষতা 100% হতে পারে না, কারণ কিছু পরিমাণ সিস্টেম লস হবে অবশ্যই, বা কিছু পরিমাণ শক্তি অপচয় হয়। তো এই মোটরটার সাডেন কিছু কর্মদক্ষতা থাকবে, 50%, 60%, 70% যাই থাকুক না কেন, ওই কর্মদক্ষতা দিয়ে সে মূলত আমাদের একটা আউটপুট ক্ষমতা দেয়। ওই আউটপুট ক্ষমতার মাধ্যমে মূলত আমাদের পুরো কাজটা হচ্ছে, এবং ওই আউটপুট ক্ষমতাকে আমি বলি হচ্ছে পিও। ওই পিও ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভাইয়া W/T। এখানে W মানে হচ্ছে এই কুয়াটা এখান থেকে পানি তুলতে কি পরিমাণ কাজ করতেছে, আর টি হচ্ছে যে এইখান থেকে যে পানিগুলো তুলবে, তাহলে সেক্ষেত্রে তার কি পরিমাণ সময় লাগবে, এই মোটরটার কি পরিমাণ সময় লাগবে। হ্যাঁ, তাহলে W ইজ ইকুয়াল টু, দেখো W ইজ ইকুয়াল টু কি, এখানে যদি আমাদের পানি থাকে, পানিটা যে উচ্চতায় থাকুক না কেন, পানিটা যে উচ্চতায় থাকুক না কেন, মনে করো এই উচ্চতার একটা বিন্দুতে যদি একটা পানির কণা থাকে, এই উচ্চতায় যদি একটা পানির কণা থাকে, নিচ থেকে যদি হিসাব করি, তাহলে এই পানির কণাটার একটা বিভব শক্তি থাকে। এখন এইখানে যে পানিটা কণাটা আছে তার বিভব শক্তি আছে, এখানে যে আছে তার বিভব শক্তি আছে, এখানে যে আছে তার বিভব শক্তি আছে। তাহলে এই বিভব শক্তির মানে আমি যদি এখান থেকে কাজ করতে চাই, আমি যদি এই মোটরটা দিয়ে এখান থেকে পানি তুলতে চাই, তাহলে অবশ্যই বিভব শক্তির পরিবর্তন করে কাজ করতে হবে। বিভব শক্তির পরিবর্তন হলেই তো আমাদের কাজ হয়, এটা তো আমরা জানি। কাজ হচ্ছে আলটিমেটলি শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তনের যে ভ্যালুটা, ওইটাই হচ্ছে আমাদের কাজ। যদি হয়, তাহলে আমি যখন এই মোটরের মাধ্যমে এই কুয়া থেকে যখন পানি তুলতে যাব, তখন আলটিমেটলি আমাদের এই বিভব শক্তির পরিবর্তন হচ্ছে পানির বিভব শক্তির পরিবর্তন হচ্ছে, যে পরিমাণ পরিবর্তন হচ্ছে বিভব শক্তির, ওই পরিমাণটাই আমাদের কাজ যেহেতু। তাহলে এখানে আমি কাজের জায়গায় দেখতে পারি হচ্ছে আমাদের mgh/t, যেখানে m কি, m হচ্ছে তুমি এখান থেকে যে পরিমাণ পানি তুলবা, তোলা পানির পরিমাণ, এক কথায় m হচ্ছে তুমি যে পরিমাণ পানি তুলবা, তোলা পানির পরিমাণ, জি তো 9.8। এখন আমাদের যে এই যে h আছে না ভাইয়া, এই h নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। এই h মানে কিন্তু আমাদের এই h না, এই h কিন্তু হচ্ছে আমাদের ভাইয়া h'। এখানে যে h টা ইউজ করবে, h টা কিন্তু আমাদের কুয়ার উচ্চতার h টা, এখানেই গ্যাঞ্জামটা। h টা হচ্ছে h' যেটা বললাম না, h', এই h' হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সরণ। এখন তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসবে, ভাইয়া ভর কেন্দ্রের সরণ এখানে আমরা কেন ইউজ করতেছি, ভর কেন্দ্রের সরণ আমরা এখানে কেন ইউজ করতেছি, কারণ কি জানো? কারণ তুমি যখন পানি এখান থেকে উঠাবা, এই মোটরটা দিয়ে তুমি যখন পানি উঠাবা, তখন কিন্তু পানির প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পানি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা এই এখানে যতটুকু পরিমাণ পানি থাকুক না কেন, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমাদের পানি কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমাদের পানি উঠতেছে। তাহলে তুমি কিন্তু এই কথা কখনো বলতে পারবা না যে অ্যাকচুয়ালি তোমার কি পরিমাণ কাজ তুমি এখান থেকে সম্পূর্ণ করতে পারতেছো। হ্যাঁ, তুমি এখান থেকে একটু পানি উঠাবা, মনে করো তুমি এখান থেকে যখন পানি উঠানো শুরু করলা, তুমি মনে করো যে তুমি ফার্স্টে একটু পরিমাণ পানি উঠাইলা, তাহলে একটু পরিমাণ পানির জন্য তোমার যে পরিমাণ এইচ ছিল, সেটার জন্য তুমি এক ধরনের mgh বা এক ধরনের বিভব শক্তির পরিবর্তন পাচ্ছ। কিন্তু তুমি যখন আরেকটু পানি উঠাইলা, মানে আরেকটু নিচে গেলা, তোমার এখানে কিন্তু তখন আরেকটু এইচ অ্যাড হচ্ছে, তাহলে আরেকটু এইচ অ্যাড হওয়ার কারণে আরেকটু বিভব শক্তি বাড়লো। তারপর এরকম ভাবে তুমি যত নিচের দিকে যাবা, তত তোমার বিভব শক্তি বাড়তেছে। এরকম করে একদম সর্বনিম্ন স্তরের যে পানি তুমি উঠাই ফেলবা, তখন কিন্তু আলটিমেটলি তুমি এখানে h/2 পরিমাণ উচ্চতার জন্য পানি বের করলা, h/2 উচ্চতার জন্য। তাহলে প্রত্যেকটা স্টেপের জন্য তুমি যত গভীরে গিয়ে পানি তুলতেছো, তত কিন্তু বিভব শক্তি তোমার আলটিমেটলি কি হচ্ছে, বিভব শক্তির পরিমাণ কিন্তু তত বাড়তেছে।
তুমি যত নিচের দিকে যাচ্ছ একদম উপরের যে পানিটা আছে তার বিয়োগ শক্তি সবচেয়ে বেশি। এরকম আস্তে আস্তে যত কমতেছে তত কিন্তু পরিবর্তনটা বাড়তেছে। এজন্য তুমি যখন এরকম একটা সিচুয়েশনে পড়বা যে তুমি এক্স্যাক্টলি বলতে পারতেছো না যে আলটিমেটলি তুমি কি পরিমাণ কাজ এখানে সম্পন্ন করতেছো, তখন একটা এভারেজ ধরে নেওয়া হয়, তখন একটা গড় ভ্যালু ধরে নেওয়া হয়। ওই গড় ভ্যালুটা হচ্ছে আমাদের গড় সরণ, আর গড় সরণটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ওই গড় সরণটাই হচ্ছে আমাদের কি, ওই গড় সরণটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। বুঝতে পারছো? ওই গড় সরণটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। এই ভরকেন্দ্রের সরণ নিয়ে মূলত আমরা এখন একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে আমি একটু ছবিটা আবার রিড্র করি। তাহলে এই যে আমাদের অর্ধেক পরিমাণ পানি ছিল, তো এখন আমার লাগবে এই এইচ ড্যাশের পরিমাণটা। তো এইচ ড্যাশটা কিভাবে বের করবা জানো? এইচ ড্যাশটা বের করবা হচ্ছে এইভাবে, দেখো যেটুক পরিমাণ পানি আছে এইটুক পরিমাণ পানিকে আমি মোটর দিয়ে তোলার জন্য এইটুক পানির যে h/2 পরিমাণ পানি আছে এখানে, আলটিমেটলি এখানে কি পরিমাণ পানি আছে, এখানে আছে আমাদের h/2 পরিমাণ পানি আছে। তাহলে h/2 পরিমাণ পানির একটা মানে কি বলে এটাকে, ভরকেন্দ্রের সরণ থাকে, ভরকেন্দ্র থাকে। ওই ভরকেন্দ্রটা কাজ করে হচ্ছে তার একদম মিডল বরাবর, একদম মিডল পয়েন্ট বরাবর তার ভরকেন্দ্রের সরণ কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এখানে তুমি যদি ভরকেন্দ্রের সরণ বের করতেছো একদম নিচ থেকে, যদি তুমি হিসাব করো, নিচ থেকে হিসাব করলে একটুক পরিমাণ যে আসে, এই যে একটুক পরিমাণ আসে, একটুক হচ্ছে আমাদের কি h/4 পরিমাণ না, মানে h/2 এরও অর্ধেক পরিমাণ তো তার ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু হবে যদি আমি এখান থেকে পানি উঠানো শুরু করি, তাহলে আমাকে একটা যে এভারেজ ধরে নিচ্ছি, ওই এভারেজটা হচ্ছে আমাদের যেহেতু ভরকেন্দ্র, ওই ভরকেন্দ্রটা হচ্ছে আমার একদম নিচ থেকে শুরু করে এই যে কতটুকু আছে h/2 এর অর্ধেক পরিমাণ হচ্ছে আছে, h/2 এর অর্ধেক কত, h/4, h/4টাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ হবে এখানে। তার মানে আমি যদি এখান থেকে কাজ করতে চাই, ভরকেন্দ্রের সরণ না, ভরকেন্দ্রের সরণের একটা পার্ট হবে আর কি, আমি যদি এখান থেকে পানি উঠাইতে চাই, তাহলে আমাকে আলটিমেটলি এই মোটরটার খালি অংশটা পাস করে আসা লাগতেছে, প্রথমত তাকে এই খালি অংশটা অতিক্রম করে আসা লাগতেছে, এবং যতটুকু অংশ ভরা আছে তার ভরকেন্দ্রের সরণের পরিমাণটা আমাকে নিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে আমি যদি এখান থেকে এইচ বের করতে চাই, তাহলে এই এইচ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে খালি, মানে খালিকৃত অংশ আর কি, যেটা খালি আছে বর্তমানে, খালি অংশ প্লাস ভরা অংশ বাই হচ্ছে গিয়ে 2, খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2। তাহলে তুমি এখান থেকে বলো ভাইয়া খালি অংশ কতটুকু আছে, এখান থেকে খালি অংশ পাচ্ছি আমরা h/2 পরিমাণ, h/2 পরিমাণ খালি, আর ভরা অংশ কি, ভরা অংশ আছে আরো h/2 পরিমাণ ডিভাইডেড বাই 2 পরিমাণ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত, h/2 ডিভাইডেড বাই কি, h/4। তুমি যদি এখান থেকে হিসাব করো তাহলে তুমি কি পাবা, 4 পাবা, 2h প্লাস h বা 3h/4। তাহলে আমরা এখান থেকে যে ভরকেন্দ্রের সরণ এইচ ড্যাশটা পাবো, এইচ ড্যাশটা হচ্ছে আমাদের 3h/4, মানে আমাদের উচ্চতার 4/3 অংশ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি যদি এখন পিও হিসাব করতে চাই, পিওটা আসবে হচ্ছে আমাদের mg, এইচ এর জায়গায় বসবে হচ্ছে আমাদের কি, এইচ এর জায়গায় বসবে 3h/4, আর নিচে তো আলাদা করে একটা টি আমাদেরকে রাখতেই হবে সময়, তাই না? তাহলে এই যে এইটুক পরিমাণটা আছে না, এই পরিমাণটা হচ্ছে আমার এখানে ভরকেন্দ্রের সরণ হিসেবে কাজ করবে কত, 3h/4 পরিমাণ। আর কৃত কাজটা পাবো হচ্ছে mg ইন্টু 3h/4 পরিমাণ, তাকে সময় দিয়ে ভাগ করলে আমি হচ্ছে এখানে কি পেয়ে যাবো, কতটুকু ক্ষমতা এখানে আমার কার্যকর ছিল, এটা আমি হচ্ছে এখান থেকে বের করতে পারবো। বুঝতে পারছো? এখান থেকে আরেকটা জিনিস দেখো, তাহলে আমি এখান থেকে পিও ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে mg 3h/4/t, তাই না? এই হচ্ছে কি একটা সূত্র পাইলাম, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতার সূত্র, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতার সূত্র, কার্যকর ক্ষমতার সূত্র, যেটা কি পিও। এখান থেকে আমি এখন টি ইজ ইকুয়াল টু বলতে পারবো, টি ইজ ইকুয়াল টু হচ্ছে mg 3h/4/p0। এটা তাহলে আবার কি ভাইয়া, এটা আবার কি পাইলাম, এটা হচ্ছে আমাদের, এটা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের যতটুকু সময় লাগে
কুয়া খালিতে প্রয়োজনীয় সময়। আচ্ছা, তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে কি পরিমাণ পানি উত্তোলন করা যাইতে পারে। কি পরিমাণ পানি এখান থেকে উত্তোলন করা গেল, কি পরিমাণ পানি, মানে পানির ভরটা চাই। এখন পানির ভর জিনিসটা খেয়াল করো, পানির ভর যদি এম হয় তাহলে ভর অলওয়েজ হয় যেন কত, ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব গুণ আয়তন, এটা ইজ ইকুয়াল টু অলওয়েজ ভর হয়। তোমরা যখন চ্যাপ্টার 5 পড়বা পদার্থের অবস্থা চাপ, তখন তোমরা এই সূত্রটা পাবা যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিরো, ভি মানে আয়তন, রো মানে ঘনত্ব। এখন কার ঘনত্ব? পানির ঘনত্ব। পানির ঘনত্ব কত ভাইয়া? পানির ঘনত্ব হয় হচ্ছে আমাদের 1000 কেজি মিটার কিউব। এটা তোমরা পাবা, এগুলো আছে, হ্যাঁ, আর যারা যারা অলরেডি পড়ে ফেলছো তারা তো জানোই। এখন দেখো আমাদের যে কুয়াটা ছিল, কুয়াটা কিন্তু সিলিন্ডার আকৃতির। কুয়াটা হচ্ছে সিলিন্ডার আকৃতির, যেখানে এই কুয়ার একটা ব্যাসার্ধ আছে। আমরা একটু আগে দেখলাম, যেখানে আমাদের এই কুয়াটার একটা ব্যাসার্ধ আছে এবং সাথে সাথে এই কুয়াটার একটা উচ্চতা আছে, তাই না? ব্যাসার্ধ আছে আর উচ্চতা আছে। ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমাদের এই যে সিলিন্ডারের আয়তন কি? বলো, সিলিন্ডারের আয়তন কিভাবে বের করে? ওই লিখবো ভাই। তাহলে সিলিন্ডারের আয়তন কি বলো? সিলিন্ডারের আয়তন কি? সিলিন্ডারের আয়তন ভি অলওয়েজ আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের আয়তনের সূত্র। সিলিন্ডারের আয়তনের সূত্র যদি পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে কুয়ার ক্ষেত্রে আয়তন তো সেমই হবে। তাহলে কুয়ার ক্ষেত্রে আয়তন হবে হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ রো ডব্লিউ। এইচটা কি হবে? এই এইচটা হচ্ছে আমাদের কিসের এইচ? এইচটা হচ্ছে আমাদের কুয়ার এইচ বা কুয়ার উচ্চতা, আর হচ্ছে কুয়ার ব্যাসার্ধ, আর রো ডব্লিউ হচ্ছে কি পানির আয়তন। তাহলে এখান থেকে কিন্তু আমরা এম এর ভ্যালু বের করতে পারি। এখান থেকে আমরা এম এর ভ্যালু বের করতে পারি। এখান থেকে আমরা কিন্তু চাইলে এম এর ভ্যালু বের করতে পারি। তাহলে এম ইজ ইকুয়াল টু কি আসলো? পাই আর স্কোয়ার রো ডব্লিউ। এটা হচ্ছে কি পরিমাণ পানি উত্তোলন হবে। এম ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ রো ডব্লিউ। বুঝছো? তাহলে এখান থেকে কিন্তু আমরা এই সূত্রগুলো এখান থেকে চাইলে ডিরাইভ করে আনতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এখন বলি আগের জায়গাটা থেকে, যে তাহলে আমি এখান থেকে এইচ এম এর জায়গায় তাহলে কি বসাতে পারি? এম এর জায়গায় আমি এখন এখান থেকে ডিরেক্ট বসাতে পারি, যে দেখো এম এর জায়গায় আমি এখান থেকে বসাতে পারি যে পাই আর স্কোয়ার কি বলে, পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের এখান থেকে এইচ এর ভ্যালু কত? ও এইচ তো পুরাটাই, তাই না? পাই আর স্কোয়ার এইচ ইন্টু হচ্ছে রো ডব্লিউ, রাইট? রো ডব্লিউ জি, আর এখান থেকে আমাদের হচ্ছে 3h/4 ডিভাইডেড বাই টি। বুঝছি? আচ্ছা, ওখানে কি পাই আর স্কোয়ার এইচ হবে নাকি পাই আর স্কোয়ার 3/4 হবে? ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি পাই আর স্কোয়ার এইচ রো ডব্লিউ মানে পানির ঘনত্ব ইন্টু অভিকর্ষ স্তর ইন্টু 3h/4। তাহলে এখানে মনে রাখতে হবে দুটো জিনিস, মনে রাখতে হবে যে একটা হচ্ছে আমার মানে এইচ ড্যাশ, মানে এই যে এমজি এইচ ড্যাশ, এই এইচ ড্যাশটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সরণ ছিল 3h/4। আর আরেকটা কিন্তু যে এম এর জায়গায় যে ভি রো আসতেছিল না, এম ইজ ইকুয়াল টু যে ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এই এইচটা কিন্তু আমাদের কি সিলিন্ডারের উচ্চতা হিসাব করতেছে, কত উচ্চতা সিলিন্ডার বা তার আয়তন। এখানে এইচ এর জায়গায় যদি ভরকেন্দ্র সরণ বসাতো তাহলে কিন্তু আবার হবে না। এখানে কিন্তু আমাদের কুয়াটা ছিল, এই কুয়াটার উচ্চতাই তোমাকে হিসাব করে বসাইতে হবে। ঠিক আছে, বুঝছি? তাহলে এই হচ্ছে গেল আমাদের যদি কুয়া হাফ খালি থাকে সেটার জন্য সূত্র, কুয়া যদি হাফ খালি থাকে। এরপরে দেখো আমরা আসি, এরপরে আছে আমাদের কুয়া যদি 2/3 অংশ খালি থাকে। কুয়া যদি 2/3 অংশ খালি থাকে, ঠিক আছে, কুয়া যদি 2/3 অংশ খালি থাকে, তাহলে আসো আরেকটা কুয়া নাও। এরা মনে করে একটা কুয়া নিলাম, এই কুয়ার মধ্যে এখন
2/3 অংশ খালি থাকে, 2/3 অংশ যদি খালি থাকে, তাহলে তুমি যদি এই কুয়াটাকে 3 ভাগ করো, এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে গিয়ে মনে করো 2 ভাগ, তাহলে এইটুক হচ্ছে আমাদের 2/3, এইটুক হচ্ছে আমাদের 2/3, আর এইটুক হচ্ছে আমাদের 1/3। তাহলে 2/3 অংশ খালি থাকলে 1/3 অংশ পানি দ্বারা পূর্ণ থাকে, তাহলে এইটুক হচ্ছে আমাদের এখন পানি দ্বারা পূর্ণ আছে। এইটুক যদি এখন আমাদের পানি দ্বারা পূর্ণ থাকে, এবং এখান থেকে যদি আমি এখন পানি উত্তোলন করতে চাই, মানে পুরোপুরি পানিটাকে উঠাইতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি একটা মোটর ইউজ করি, আমি যদি একটা মোটর ইউজ করি, তাহলে দেখো এখন আমরা কি করব। তাহলে আগের মতো আমাদের এখন বলছে যে 2/3 অংশ খালি, রাইট, 2/3 অংশ খালি। তাহলে আসো আমরা জানি পিও ইকুয়াল টু হচ্ছে আমাদের W/T। ওকে, তো W ইজ ইকুয়াল টু আমরা ফার্স্টে লিখবো কি mg ইন্টু ভরকেন্দ্র সরণ বাই টি। এখন ভরকেন্দ্র সরণটা আমরা কিভাবে করব, ভরকেন্দ্র সরণটা এখন আসবে দেখো কি খালি প্লাস ভর বাই 2। তাহলে খালি হচ্ছে কি 2/3 অংশ খালি আছে, তাই না? তাহলে 2/3 আমি যদি পুরোটাকে h চিন্তা করি, তাহলে 2/3 অফ h খালি and 1/3 অফ h হচ্ছে ভরা। তাহলে খালি কতটুকু আছে, খালি হচ্ছে ভাই আমাদের 2h/3 পরিমাণ খালি আছে। আর কি পরিমাণ ভরা আছে বলো তো, কি পরিমাণ ভরা আছে? 1/3 h/3 পরিমাণ ভরা আছে, তাকে যদি আরো 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমি তাদের ভরকেন্দ্র সরণ পাই যাবো, এবং ভরকেন্দ্রটা হচ্ছে আমার এরকম একটা মিডল পয়েন্টে থাকবে, রাইট? তাহলে কিভাবে আসতেছে বিষয়টা আমরা যদি হিসাব করি, তাহলে 2h/3 প্লাস h/6, এখান থেকে যদি আমি এখন h/6 নেই, এই যে 6 আসলো, আর 4h প্লাস h, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 5h/6। এটুক পরিমাণ হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ হিসেবে কাজ করবে, কি 5h/6 পরিমাণ। তাহলে আসো এখন সাথে সাথে m ইজ ইকুয়াল টু v রো দিয়ে দাও, তাহলে v হচ্ছে আমাদের পাই r স্কোয়ার h রো w, আর g ইন্টু থাকবে সাথে h, মানে ভরকেন্দ্রের সরণের জায়গায় আমরা বসাবো কি 5h/6 ডিভাইডেড বাই হচ্ছে t। তাহলে এটা হচ্ছে আমাদের যদি কুয়া 2/3 খালি থাকে সেক্ষেত্রে বের করার জন্য রুলস, ঠিক আছে? সেক্ষেত্রে বের করার রুলস, বুঝছি। তাহলে এই হচ্ছে আমাদের পরের সূত্রটা, বুঝছি? ওকে, এটা হচ্ছে আমাদের পরের সূত্রটা। ওকে, এরপরে কি বলছে? এরপরে হচ্ছে কুয়া যদি 1/4 খালি থাকে, 1/4 খালি থাকে, আবার আগের মতো যাও, কি বলছে? কুয়া যদি 1/4 খালি থাকে, রাইট? ওকে, আর পুরা উচ্চতা কত বলতেছি আমরা পুরা উচ্চতা বলতেছি h, তাই না? পুরা উচ্চতা বলতেছি h, আর 1/4, তা আমি যদি এই পুরা কোটাকে 4টা ভাগে ভাগ করি, তাহলে 1 2 না কম হয়ে যায়, 1 1 2, এটা 4টা ভাগে ভাগ করলাম, 4টা ভাগে বলো, বলছে যে 1/4 খালি থাকে, তাহলে একটুক পরিমাণ যদি খালি থাকে, একটুক পরিমাণ যদি আমি বলি যে 1/4, তাহলে একটু পরিমাণ বলবো 1/4h, আর এই পুরাটাকে আমি বলবো হচ্ছে এখন কি 3h/4 পরিমাণ। তাহলে এখন আমাদের ভরা থাকবে কি 3h/4 পরিমাণ ভরা থাকবে, তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের এখন ভরা, বুঝছো? এই পুরাটা হচ্ছে আমাদের এখন ভরা থাকবে। যদি এরকমটাই হয় তাহলে এখন আমাদের এখান থেকে কুয়া দিয়ে পানি উঠাইতে কি করতে হবে না করতে হবে ওই বিষয়টাই হচ্ছে আমাদেরকে বলছে, বুঝছো? তাহলে 3h/4 পরিমাণ যদি আমাদের পানি দ্বারা পূর্ণ থাকে, তাহলে অবশ্যই এটার মাঝামাঝি কোনো একটা জায়গায় আমাদের ভরকেন্দ্রের সরণটা কাজ করবে,
তাহলে আমি যদি এখন এখান থেকে আগের মতো লিখতে চাই যে আমার এখান থেকে পিও পিও কত, পিও হচ্ছে আমাদের ডব্লিউ বাই টি। ভাইয়া খুবই সহজ, এগুলো নিয়ে কোনো প্যানিক করার কিছু নেই, খুবই সহজ। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে এই যে এম জি এইচ ড্যাশ বাই কত টি। তাহলে এইচ ড্যাশ কি, ভরকেন্দ্রের সরণ। তাহলে ভরকেন্দ্রের সরণ আমি এখান থেকে কিভাবে বের করবো, এইচ ড্যাশ হচ্ছে খালি, খালি হচ্ছে এইচ বাই ফোর পরিমাণ, খালি প্লাস ভরা বাই টু, ভরা হচ্ছে কি 3h/4 পরিমাণ। তাহলে 3h/4 পরিমাণ ডিভাইডেড বাই 2 দিয়ে হলে আমি হচ্ছে এখান থেকে ভরকেন্দ্রের সরণটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে h/4 প্লাস দেখো 3h ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে আসো হিসাব করো 8, তাহলে এখান থেকে পাবো কত 2h প্লাস 3h। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 5h/8, 5h/8, তাই না? তাহলে এখন তুমি এখান থেকে লেখো, এখান থেকে কি পাবা, এখান থেকে পাবা হচ্ছে এম জি 5h/8 ডিভাইডেড বাই কত টি। আবার যদি এম এর ভ্যালু বসায় দাও তুমি এখান থেকে কি পাবা, পাই আর স্কোয়ার এইচ রো জি 5h বাই কত 8 ডিভাইডেড বাই টি। এই হচ্ছে আমাদের পি নটের ভ্যালু, বুঝছো? এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের এখানে পি নটের ভ্যালু। তাহলে এই সূত্র কাজে লাগে আমরা হচ্ছে এই টাইপের ম্যাথ করতে পারি। বুঝছি কিনা বলো? তার মানে এই শর্টকাটটাই যদি তুমি মনে রাখো যে খালি প্লাস ভরা ডিভাইডেড বাই 2, ঠিক আছে, বা খালি যতটুকু খালি আছে প্লাস যতটুকু খালি করতে হবে সেটা ডিভাইডেড বাই 2। তাহলে এগুলা কিন্তু সবগুলা কি আমার এই পুরা পানিটা খালি করার জন্য আসলে আমরা ইউজ করতেছি। হ্যাঁ, এই পুরা পানিটা খালি করার জন্য হচ্ছে আমরা ইউজ করতেছি এতক্ষণ ধরে। ওকে, বুঝতে পারছো? সহজ না, কঠিন কিছু না, কিন্তু এগুলো খুবই সহজ। এবং এখান থেকে কিন্তু বোর্ডে কোয়েশ্চেন আসে, বোর্ডে কোয়েশ্চেন আসে দেখি কিন্তু ভাইয়া করাচ্ছি, বুঝছো? বোর্ডে কোয়েশ্চেন আসে দেখি কিন্তু করাইতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই 3টা টাইপ করলাম, এখন যদি আরেকটা টাইপ করি, আচ্ছা আরেকটা টাইপ করি, চলো। মনে করো এটা হচ্ছে আমাদের একটা কুয়া আছে। এই কুয়াটার আগের মতো মনে করো উচ্চতা আছে এইচ পরিমাণ উচ্চতায় আছে সে, সরি, আগের মতো উচ্চতা আছে কত, এইচ পরিমাণ উচ্চতায় আছে। আমি মনে করলাম যে এটা অর্ধেক পানিপূর্ণ, কি অর্ধেক পানিপূর্ণ, ঠিক আছে, অর্ধেক পানিপূর্ণ, অর্ধেক কি, অর্ধেক পানিপূর্ণ। ওকে, অর্ধেক যদি পানিপূর্ণ হয় তাহলে তাহলে কি, তাহলে হচ্ছে খালি আছে আমাদের h/2 পরিমাণ, ভরাও আছে আমাদের h/2 পরিমাণ, রাইট? ভরাও আছে আমাদের h/2 পরিমাণ। বাট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এর আগে আমাকে বলো, অর্ধেক পরিমাণ খালি থাকে, তার ভর কেন্দ্র রাইট নাও এই জায়গাটার মধ্যে আছে, রাইট? ভর কেন্দ্রটা এরকম মিডল কোন একটা পয়েন্টে আছে। এখন আমি আগের মতো একটা মানে কি বলে এটাকে, মোটর আনবো, মোটর এনে এখানে বসাবো, তারপর পানি শূন্য করতে যাবো। বাট এখন আমি পুরোপুরি পানি শূন্য করব না। এতক্ষণ আগের গুলাতে আমরা কিন্তু সম্পূর্ণ পানি শূন্য করছিলাম, এগুলো কিন্তু সম্পূর্ণ পানি শূন্য করার জন্য। হ্যাঁ, সম্পূর্ণরূপে যেই পানি থাকুক না কেন সম্পূর্ণরূপে পানি শূন্য করব। এই পানি শূন্য করার জন্য হচ্ছে আমার এখন যা যা করতে হয়, ঠিক আছে? বাট এখন কিন্তু আমি সম্পূর্ণরূপে পানি শূন্য করব না। এখন হচ্ছে আমি কি করব, এখন হচ্ছে আমি পুরোপুরি পানি শূন্য করব না। এখন আমি যেই পানিটুকু আছে সেটার কিছু পরিমাণ খালি করব, মানে পুরোপুরি পানি শূন্য করব না। তো যদি এরকম হয় যে h/2 যে পানির পরিমাণটা আছে এই h/2 এর অর্ধেক খালি করব, বাকি অর্ধেক রাইখা দিব, তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ কাজ করতে হবে? যে পরিমাণটা আছে h/2 পরিমাণ, এই h/2 পরিমাণের অর্ধেক পরিমাণ আমি খালি করব। ব্যাপারটা বুঝতে পারছো? যে পরিমাণটা আছে এই পরিমাণটার অর্ধেক পরিমাণ পানি হচ্ছে আমি এখন খালি যদি করতে যাই, তাহলে দেখো
যদি h/2 এর অর্ধেক পরিমাণ খালি করতে চাই, তাহলে h/2 এর অর্ধেক পরিমাণ যদি খালি করি, তাহলে দেখো h/2 এর অর্ধেক পরিমাণটা কোন, ওহো, h/2 এর অর্ধেক পরিমাণটা কোন জায়গায় আছে? h/2 এর অর্ধেক পরিমাণটা এই জায়গাটার মধ্যে আছে। তাহলে এইটুক হচ্ছে আমাদের এখন h/2। h/2 এর অর্ধেক পরিমাণ হবে কি? h/2 এর অর্ধেক হচ্ছে h/4। তাহলে আমি এখন এই h/2 h/4, এটাও তো আমাদের h/4 নাকি? এটাও আমাদের h/4, পুরোটা যদি h হয় তাহলে এটাও কিন্তু আমাদের h/4। তাহলে আমি এই h/4 পরিমাণটাকে কি করব? আমি এই h/4 পরিমাণটাকে এখন খালি করার ধান্দায় আছি, ঠিক আছে? এই h/4টাকে আমি এখন খালি করব। যদি খালি করি তাহলে দেখো এক্ষেত্রে আমি যদি আগের মতো সূত্র লেখা শুরু করি, যে পিও ইকুয়াল টু আমাদের আসতেছে কি? W/T, রাইট? W/T আসতেছে। এখন এই W ইজ ইকুয়াল টু আমাদেরকে বসাইতে হবে হচ্ছে mg h-/T। এই যে h ড্যাশের ভ্যালু এখন কত আমাদেরকে সেটা বসাইতে হবে, বুঝছো? তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, যে খালিকৃত যে অংশটা আছে h/2 সেটা তো থাকবেই, আর ভরা অংশের যে ভরা অংশটুকু আছে এই ভরা অংশের অর্ধেক পরিমাণ এখন আমি খালি করব। ভরা অংশের যে অর্ধেক পরিমাণ, ভরা অংশ h/2, তার অর্ধেক পরিমাণ h/4, ওইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে খালি করলে কি পরিমাণ ভরকেন্দ্র সরণ চেঞ্জ আসবে সেটা যদি বের করতে চাই, তাহলে দেখো যে h' আসবে কি? খালি প্লাস ভরা/2। খালি আছে আমাদের আগে থেকে h/2 পরিমাণ, ঠিক আছে? ভরা আছে মানে h/2, তো সেটার আবার এই পরিমাণ যদি খালি করি, তাহলে খালি করতেছি কতটুকু বা পানি সরাচ্ছি কতটুকু? h/4 পরিমাণ সরাচ্ছি। তাহলে h/4 পরিমাণ যদি সরাই, মানে যতটুকু খালি করতে হবে সেটা /2 বসায় দিতে হবে। তোমাকে এখানে সেম কাজ করছিলাম না আমরা সব জায়গায়? যেমন আমরা এখানে যখন h/4, এটা তো খালিকৃত অংশ, আবার এই যে 3h/4 কে আমি পুরোটা খালি করতে চাচ্ছিলাম, তাহলে যতটুকু খালি করব তার সাথে তো 2 ভাগ করতেছিলাম বারবার, তাই না? তারপর এখানে দেখো যতটুকু খালি করতেছিলাম তার সাথে 2 ভাগ করছি, h/3 পরিমাণ খালি করব তাই নিচে 2 ভাগ করছি। তাহলে একই তো কথা ভাই, ভরা/2 যে কথা, ভরা/2 হচ্ছে যদি ওই কুয়ার সব পানি তুমি ভরো, মানে খালি করে ফেলো, তাহলে হচ্ছে তুমি ভরা/2 দিয়ে হিসাব ওইভাবে মনে রাখতে পারবা। বাট এখন তো আমি পুরাটা খালি করব না, এখন হচ্ছে আমি নির্দিষ্ট পরিমাণ খালি করব। তো যেটুকু পরিমাণ খালি করব বা যতটুকু খালি করতে হবে সেটা /2, তাহলে যতটুকু খালি করবে h/4 পরিমাণ খালি করলে h/4/2 পরিমাণ এখন আমি পাচ্ছি। তাহলে এখান থেকে হিসাব করলে আসবে হচ্ছে আমাদের h/2 h/8। তাহলে এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে তুমি পাবা হচ্ছে 8, তাহলে 4h প্লাস h, দেখো কত? 5h/8। আচ্ছা, একই রকমই আসলো নাকি? হুম, 3h/4 ছিল আগেরটা না? 3h/8, 2h প্লাস 3h, 5h। আচ্ছা, একই রকমই আসছে, যাই হোক, একই রকম আসলে তো সমস্যা নাই আমাদের। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা একটু দেখি তো, h/2 প্লাস h/4/2, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পরিমাণে আসতেছে আলটিমেটলি, একই টাইপ হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটা টাইপ দেখবো তাহলে। আচ্ছা, তাহলে এখানে আসতেছে আমাদের কি mg 5h/8/t, এইভাবেই একই জিনিস আসলে, ঠিক আছে, একই জিনিস আসলো। আচ্ছা, আমরা আরেকটা টাইপ দেখি, এটা তো বুঝছো, এখানে তো কোনো সমস্যা নাই। তাহলে আমরা আরেকটা টাইপ দেখি, আরেকটা টাইপ যদি আমরা দেখি, তাহলে দাঁড়াও, আরেকটা টাইপ যদি দেখি, তাহলে আসো, এখন আমাদের মনে করো যে 1/4 পানি থাকবে, ঠিক আছে? তাহলে 1/4 যদি এখানে হয়, তাহলে 2/4, 3/4, ঠিক আছে? তাহলে একটু পরিমাণ পানি থাকবে এখন আমাদের কাছে, কি পরিমাণ? 1/4 পরিমাণ পানি থাকবে। কি পরিমাণ পানি থাকবে? 1/4 পরিমাণ যদি পানি থাকে আমাদের কাছে, মনে করো এটা হচ্ছে আমাদের 1/4 পরিমাণ পানি আছে। তাহলে 1/4 পরিমাণ যদি পানি থাকে, 1/4 পরিমাণ যদি পানি থাকে, তাহলে কি আচ্ছা আগের মতো পুরোটা তো h, ভাইয়া পুরোটা তো h, তাহলে আমরা যদি 1/4 পরিমাণ পানি থাকে, তাহলে আমি হচ্ছে h/4 পরিমাণ পানি পাচ্ছি। তাহলে খালি আছে কি পরিমাণ ভাইয়া? খালি আছে হচ্ছে আমাদের 3h/4 পরিমাণ, অবশ্যই খালি আছে। হ্যাঁ, তাহলে h/4 পরিমাণের ভর কেন্দ্র থাকবে আমাদের, মনে করো এরকম কোন একটা জায়গায়। এখন আমি চাচ্ছি যে h/4 পরিমাণ পানি বের করবো না, h/4 পরিমাণ পানির আরো অর্ধেক পরিমাণ পানি যদি আমি বের করি, h/4 পরিমাণ যে পানিটা আছে এটার অর্ধেক পরিমাণ পানি এখন আমি বের করবো।
তাহলে H/4 পরিমাণ পানির অর্ধেক পরিমাণ পানি কি হবে বলো তো? H/4 পরিমাণ পানির অর্ধেক পরিমাণ পানি হবে হচ্ছে আমাদের এই যে এতটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের কি H/4, তার আরো অর্ধেক, দ্যাট ইজ হচ্ছে আমাদের H/8 পরিমাণ, H/8 পরিমাণ, রাইট? H/8 পরিমাণ, এই H/8 পরিমাণ পানি হচ্ছে যদি আমি এখন বের করে দিতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এখন দেখো যে P0 ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের W/T, তাহলে W ইজ ইকুয়াল টু কি mgh'/T। তাহলে এখান থেকে যদি আমি এখন h' বা ভরকেন্দ্রের সরণ বের করতে চাই, তাহলে ভরকেন্দ্রের সরণ কি আসবে? ভরকেন্দ্রের সরণ আসবে প্রথমত খালি আছে 3h/4 পরিমাণ, খালি আছে 3h/4 পরিমাণ, প্লাস যতটুকু অংশ খালি করতে হবে h/4 এর আরো অর্ধেক পরিমাণ খালি করব, তার মানে H/8 পরিমাণ খালি করব। তাহলে H/8 পরিমাণ খালি করব, H/8 বাই আরো 2, তাই না? তাহলে এখান থেকে কি আসছে দেখো 3h/4 ডিভাইডেড বাই কি h/16। তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো তুমি পাবা হচ্ছে 16, তাহলে 3 4 12h প্লাস h 13h/16 পরিমাণ। এটা আসতেছে আমাদের ভরকেন্দ্রের সরণ 13h/16। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে পিও কি পাবা? আগের মতো পিও পাবা হচ্ছে ভাইয়া πr² রো ডব্লিউ জি আর কি 13h/16 ডিভাইডেড বাই টি। বুঝছি ভাইয়া? তাহলে এই হচ্ছে গেল আমাদের আরেকটা সূত্র না, এগুলো হচ্ছে সবই সূত্র, বাট কন্ডিশন ভেদে সূত্রগুলো চেঞ্জ হচ্ছে। সব সূত্র তো একই, এগুলো হচ্ছে জাস্ট কন্ডিশন ভেদে সূত্র চেঞ্জ হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ম্যাথটা কি ছিল? যদি এটার ক্ষেত্রে আমি পাবো হচ্ছে গিয়ে যদি 1/4 পানি পূর্ণ থাকে এবং তার অর্ধেক খালি করতে হয়, যদি এরকমই হয় খালি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রের কন্ডিশন হচ্ছে আমাদের এইটা, সেক্ষেত্রের কন্ডিশন হচ্ছে এইটা, বুঝছো? যদি অর্ধেক পরিমাণ খালি করতে, যদি 1/4 পানি পূর্ণ থাকে এবং তার অর্ধেক পরিমাণ খালি করতে হয়, তাহলে এই নিয়মে করতে হবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি লেখা যেত? যদি অর্ধেক পানি পূর্ণ থাকে তার অর্ধেক খালি করতে কি পরিমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু কুয়ার অনেকগুলো টাইপ দেখলাম, তাই না? এই প্রত্যেকটা টাইপই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো টাইপ থেকে কিন্তু ম্যাথ আসতে পারে, বুঝছো? যে কোনো টাইপ থেকে কিন্তু আমাদের ম্যাথ আসতে পারে। এরকম টাইপের একটা ম্যাথ আমরা একটু দেখার ট্রাই করবো এখন। একটা ম্যাথ দেখবো, এটাই তোমাদের জন্য এনাফ। 6 মিটার ব্যাস এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটা কূপে বা কুয়াতে 2/3 অংশ পানি আছে, দেখছো? 2/3 অংশ পানি আছে, তাহলে খালি আছে কি 1/3 অংশ। পানি থাকলে কূপটিকে পানি শূন্য করতে 70% কর্মদক্ষতা সম্পন্ন 20 কিলোওয়াটের একটা মোটর বা পাম্প রেডি করা হয়েছে। কূপে পানির পরিমাণ বের করো, নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম অঙ্ক তোমাদের জন্য, যে পানির পরিমাণটা বের করো এবং কূপটির মোট পানির 1/3 অংশ উঠাতে যে সময় লাগবে বাকি পানি উঠাতে কি একই সময় লাগবে কিনা দেখো। তাহলে কূপের মোট পানির 1/3 অংশ উঠাতে যে পরিমাণ সময় লাগবে বাকি পানি উঠাতে কি ওই পরিমাণ সময় লাগবে কিনা দেখো। তাহলে আমাদের এই অঙ্কটা দুইটা পার্ট, আমরা ফার্স্ট পার্ট দিয়ে শুরু করি। আমি যদি বলি এ নাম্বার পার্ট, আমাদেরকে ফার্স্টে বলছে যে পানির পরিমাণ বের করো। হ্যাঁ, তো পানির পরিমাণ যদি আমরা বের করি, তাহলে দেখো আমাদেরকে দেওয়া আছে যে একটা কুয়ার ব্যাস ডি ইজ ইকুয়াল টু বলতেছে 6 মিটার যদি হয়, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু অবশ্যই 3 মিটার। ওকে, উচ্চতা, কুয়াটির উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু আমাদেরকে বলছে 15 মিটার। এই দুটো জিনিস আমাদেরকে বলে দিছে। এখন একটা কুয়া আঁকো। এই মনে করো কুয়ার 2/3 অংশ পানি আছে। তুমি এটাকে যদি 3 ভাগ করো, তুমি যদি কুয়াটাকে 3 ভাগ করো, তাহলে যে 1 ভাগ 2 ভাগ, এই 2 ভাগের মধ্যে আমার পানি আছে কতটুকু? এই পুরাটুক পানি আছে।
এই পুরাটুকু পানি আছে, এই পুরা অংশটুকু হচ্ছে জুড়ে আমাদের পানি আছে। ওকে, তাহলে 2/3 অংশ পুরা কুয়াটা যদি আমাদের হয় এইচ উচ্চতার, তাহলে আমাদের কি 2h/3 এটুকু অংশ পানি আছে আর h/3 এটুকু অংশ খালি আছে। যদি থাকে তাহলে পানির পরিমাণ যদি বের করতে চাই আমরা যদি পানির পরিমাণ বের করতে চাই তাইলে হচ্ছে কি করলাম, আচ্ছা আমরা যদি এখন পানির পরিমাণ বের করতে চাই, সুতরাং পানির পরিমাণ m is equal to v rho ওমেগা বলতেছি v rho w, ঠিক আছে, v rho w মানে হচ্ছে পানির ঘনত্ব। এন্ড v is equal to কি জানো ভাইয়া, v is equal to জানি হচ্ছে আমরা পাই r স্কয়ার h rho w, তাই না, পাই r স্কয়ার h rho w। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এইচটা তো আমাদের পুরা কুয়ার উচ্চতা, তাই না, এই পুরা কুয়ার উচ্চতা। এখন আমি যদি পানির ভর বের করতে গিয়ে এই এইচ এর জায়গায় 15 বসাই, মানে এইচ ইজ ইকুয়াল টু যে 15 মিটার আছে, এইচ ইজ ইকুয়াল টু যদি আমরা এখন 15 মিটার বসাই, ইট মিনস যে আমার 15 মিটার উচ্চতার পুরা কুয়া জুড়ে পানি আছে এবং ওই পানির উচ্চতা মানে পানির ভর আমি বের করতেছি। কিন্তু পানি কিন্তু আছে আলটিমেটলি 2/3, এই পুরো উচ্চতার 2/3 বা কি বলে 2/3 পানি আছে। যদি এরকম হয় তাহলে এইচ এর জায়গায় কিন্তু আমরা এখন পুরা 15 বসাতে পারবো না, এইচ এর জায়গায় বসাতে হবে 2/3h, কারণ আমাদের পানি আছে এটুকু পানির ভর বের করতে হলে আমাকে এটুকু উচ্চতায় নিতে হবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, পাই আর এর ভ্যালু হচ্ছে ভাইয়া কত, 3 স্কয়ার, এইচ এর জায়গায় বসাবো হচ্ছে 2/3 অফ এইচ, এইচ এর ভ্যালু এমনিতে কত 15 মিটার, তাই না, 15 মিটার। আচ্ছা আর এটা কত 1000। পানির ঘনত্ব এটা লিখে রাখো, পানির ঘনত্ব রো ডব্লিউ ইজ ইকুয়াল টু কত 1000 কেজি পার মিটার কিউব, বুঝছি, 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে এখন তোমরা হিসাব করো পায়ের মান কত, 3.1416 ইন্টু 9 ইন্টু 2/3 215 ইন্টু 1000, দেখো 282,744 কেজি। এটা তুমি যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাবা হচ্ছে 2827.44 কুইন্টাল, ঠিক আছে, 2827.44 কুইন্টাল। আচ্ছা ওটা কেজিতে রাখো, ওটা কুইন্টাল যাওয়া লাগবে না। তার মানে এইটা হচ্ছে আমার এই পরিমাণ পানি আমার এই কুয়াটার মধ্যে আছে এই মুহূর্তে, হ্যাঁ, 282,744 কেজি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,82,744 কেজি, 2,82,744 কেজি এই পরিমাণ পানি আমার এই কুয়ার মধ্যে এই মুহূর্তে আছে। তাহলে বুঝছো না, তাহলে ফার্স্ট পার্টটুকু আশা করি বুঝতে পারছো, ফার্স্ট পার্টটুকু শেষ। এখন আমরা দেখবো হচ্ছে যে আচ্ছা এখন আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা ওকে, আসো তাইলে এবার আসো আমরা বি নাম্বারে যাই। কি বলছে যে একটা 70% দক্ষতা সম্পন্ন 20 কিলোওয়াটের একটা পাম্প রেডি করা হলো। এটা মনে করো একটা পাম্প, এটা আমাদের একটা পাম্প, এই পাম্পটা রেডি করা হলো। এই পাম্পের কাজ হবে যে এখান থেকে পানি উঠানো, এই পাম্পের কাজ হচ্ছে এখান থেকে কি করা, এখান থেকে পানি উঠানো, এটা হচ্ছে আমাদের পাম্পের কাজ। তাহলে আমরা একটা পাম্প দিলাম, পাম্পের সাথে একটা লাইন কানেক্ট করে দিলাম। এখন এখান থেকে কি করবে, এখান থেকে এখন আমাদের পানি উঠবে, রাইট, এখান থেকে এখন আমাদের কি উঠবে, এখান থেকে আমাদের এখন পানি উঠবে। ওকে আচ্ছা, তাহলে পাম্পের ইটা দিয়ে দিছে, মানে পাম্পের ক্ষমতা দিয়ে দিছে কত 70%, এবং পাম্পের ইনবিল্ট ক্ষমতা আছে হচ্ছে আমাদের
20 কিলোওয়াট। তাহলে 20 কিলোওয়াটের একটা পাম্প যদি 70% কর্মদক্ষতা নিয়ে কাজ করে, তা আলটিমেটলি আমি কতটুকু ক্ষমতা আউটপুট হিসেবে পাবো বলো তো? এখানে আমাদের পিওটা হবে হচ্ছে, আচ্ছা আমরা কর্মদক্ষতা সূত্র জানি না যে ইটা ইজ ইকুয়াল টু পিও বাই পিআই ইন্টু 100%। তাহলে এখান থেকে আমি যদি এখন পিও বের করতে চাই, তাহলে কি করব? পিও মানে হচ্ছে আমাদের ইটা অফ পিআই, তাই না? 100%টা লিখলাম না, কারণ ইটাটাকে আমি এখন 70% থেকে আমি এখন ইয়াতে নিয়ে যাবো, দশমিকে বা ডেসিমেলে নিয়ে যাবো। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 0.7 ইন্টু পিআই হচ্ছে 20 কিলোওয়াট বা 20,000। এখান থেকে হিসাব করলে পাবা হচ্ছে 14,000 ওয়াট। তাহলে 20 কিলোওয়াটের জিনিস বুঝতে পারছো? 20 কিলোওয়াটের একটা মোটর সে যদি 70% কর্মদক্ষতা নিয়ে কাজ করে, তাহলে সে আলটিমেটলি আমাদেরকে 14,000 ওয়াট আউটপুট দিবে, যার মধ্যে 6,000 ওয়াটই দেখবে যে অপচয় হয়ে গেছে। 6,000 ওয়াট কাজ সে করতে পারবে না, ওটা হচ্ছে অপচয়কৃত শক্তি হিসেবে চলে যাবে। তার মানে 14,000 ওয়াট এটা হচ্ছে আমাদের আউটপুট ক্ষমতা এই মোটরের। আচ্ছা এবার দেখো, কূপটির মোট পানির 1/3 উঠাতে যে সময় লাগবে, তাহলে এখন খেয়াল করো, কুয়াতে আছে কতটুক পানি? কুয়াতে আছে 2/3 অংশ পানি বা 2h/3 পরিমাণ পানি। এটুক পানির জন্য আমাদের এখানে একটা ভর কেন্দ্র কাজ করতেছে একদম মিডল পয়েন্টে, এটা বুঝলাম আমরা। আচ্ছা এখন এই পানির 1/3 উঠাবো, এই পুরা পানির 1/3 উঠাবো, তাহলে 1/3 কতটুকু? অবশ্যই এটা অর্ধেক পরিমাণ হবে 1/3, তাই না? যেখানে এই যে এটুক পরিমাণ আসবে 1/3, আবার এটুক পরিমাণ যাবে কি 1/3, মানে 2h/3 পরিমাণের অর্ধেক পরিমাণে হচ্ছে 1/3। তুমি যে 1/3 প্লাস 1/3 লেখো, 1/3 প্লাস 1/3 লাগে, দেখবে যে 2/3 আসতেছে। তাহলে 2/3 কি 2/3h, সবগুলোতে h লাগা দাও। তার মানে কি 2/3h, এটুক পানির অর্ধেক পরিমাণটাই হচ্ছে 1/3h, অর্ধেক পরিমাণটা হচ্ছে 1/3h। এখন আমার কাজ হচ্ছে এই যে 1/3h পরিমাণটা আছে, আমার কাজ হচ্ছে এই যে 1/3h অংশটা আছে, এই এটুক পরিমাণ হচ্ছে আমি এখন খালি করবো। এই যে মোট পানির 1/3 অংশ উঠাতে যে সময় লাগবে, তাহলে ওই যে বুঝলাম না, একটু আগে করলাম না একটা কোথায়, এই যে যে একটা পরিমাণ পানি ছিল, ওইখান থেকে আরেক কিছু পরিমাণ পানি উঠাবো, সব পানি উঠাবো না, কিছু পরিমাণ পানি উঠাবো, যেমন এখানে অর্ধেক পানি উঠাইছিলাম, তাহলে যেটা ছিল ওটার অর্ধেক পরিমাণ নিব এখন আমরা, ঠিক আছে? তাহলে দেখো যেটা ছিল সেটা অর্ধেক পরিমাণ নিব, কই ছিলাম আমরা? যেখানে ছিলাম। তাহলে দেখো, তাহলে এখানে 2h/3 এর অর্ধেক পরিমাণ পানি যদি আমি উঠাইতে চাই, তাহলে এখন এখান থেকে আমি এভাবে লিখতে পারি না যে ভাইয়া PO ইজ ইকুয়াল টু W/T। আমার তো লাগবে টি, আমার কিন্তু সময় চাইছে যে 1/3 অংশ উঠাইতে কি পরিমাণ সময় লাগবে। তাহলে সময়টা দেখো কি, সময়টা হচ্ছে আমাদের এখন টি ইকুয়াল টু কি W/P0। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি W মানে হচ্ছে mgh'/P0। এখন আমাদের এখানে ভরকেন্দ্রের সরণটা আগে বের করতে হবে। ভরকেন্দ্রের সরণ h মানে কত? ভরকেন্দ্রের সরণ, সুতরাং ভরকেন্দ্রের সরণ হচ্ছে আমাদের h'। কি? খালি প্লাস ভরা বাই 2। খালি কত আছে? h/3 পরিমাণ খালি আছে আমাদের, h/3 পরিমাণ খালি আছে। আর যে পরিমাণ খালি করতে হবে, কি পরিমাণ খালি করতে হবে? আমাদের h/3 পরিমাণ খালি করতে হবে, তাই না? h/3 পরিমাণ খালি করতে হবে। তাহলে h/3 পরিমাণ যদি খালি করি, তাহলে কি এই যে h/3 তারও অর্ধেক পরিমাণ খালি করতেছি আমি, তাই না? h/3 আরো অর্ধেক পরিমাণ খালি করতেছি, তাহলে এটা কি হবে h/6 পরিমাণ নাকি? তাহলে h/3 প্লাস h/6, এখান থেকে আমরা কি পাই? 6 নিলে 3h/6, তার মানে কি h/2 পরিমাণ, রাইট? h/2 পরিমাণ খালি করলে কি h/2 পরিমাণ আসতেছে। তাহলে এখান থেকে আমরা এখন বসায় দিব, এখান থেকে আমরা এখন সবকিছু যদি বসায় দেই, তাহলে দেখো পানির ভর এম, তো পানির ভর কত পাইছিলাম? 2/3 এর জন্য পানির ভর পাইছিলাম আমরা, দেখো 282,744 কেজি পাইছিলাম। তাহলে আমরা যদি এখন বসাই, দেখো 282,744 ইন্টু 9.8 ইন্টু h' হচ্ছে h/2, h হচ্ছে 15/2 মানে হচ্ছে 7.5।
7.5, আর পিও কত পাইলাম 14,000 পাইলাম। তাহলে এগুলো যদি আমি এখন বসায় দিই একবারে, তাহলে 282,744 ইন্টু 9.8 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 14,000, এখান থেকে আসতেছে 1484.406, 1484.4 এত সেকেন্ড। এটা যদি তুমি 3600 দিয়ে ভাগ দাও, 60 দিয়ে ভাগ দিলে আসা হচ্ছে 24 মিনিট 74 সেকেন্ড। ঠিক আছে, 24 মিনিট 74 সেকেন্ড, মানে 24.74 মিনিট আসতেছে এক কথায়, 24.74 মিনিট। ঠিক আছে, 24.74 মিনিট আসতেছে কি মোট পানির 1/3 অংশ উঠাতে। তাহলে বাকি যে পানিটুকু থাকে, আমি তো এখন 1/3 অংশ উঠাই ফেললাম, তাহলে বাকি কি থাকে? বাকি আরো 1/3 অংশ থাকে, তাই না? দেখো এখন আমাদের অবস্থা হচ্ছে আমরা একটু পরিমাণ পানি উঠায় ফেলছি। এটা যদি আমাদের একটা কুয়া হয়, হ্যাঁ, তাইলে আমার দেখো আগের ম্যাথে দেখো 2h/3 এর যে অর্ধেক পরিমাণ ছিল, এই মানে h/3, এটাও তো আমি এখন উঠাই ফেলছি। তাহলে আমার কাছে এখন কি h/3 পরিমাণ পানি আছে অবশিষ্ট। তাহলে আমার কাছে এখন h/3 পরিমাণ পানি অবশিষ্ট আছে। দ্যাট মিনস আমার কাছে এখন এইটুক পানি আছে, h/3 অংশ পরিমাণ পানি আছে, এই যে এইটুক পানি আছে আমার কাছে। হ্যাঁ, এইটুক পরিমাণ পানি আছে, এবং এইটুক পরিমাণ পানির উচ্চতা কি h/3, আর খালি হয়েছে কতটুকু? এখন খালি হয়েছে কিন্তু এখন আমার কাছে 2h/3 পরিমাণ খালি, 2h/3 পরিমাণ খালি। ঠিক আছে, তারপর আমরা একটা পাম্প বসাবো, একটা পাম্প বসাও, এই যে পাম্প বসাইলা। ঠিক আছে, একটা পাম্প বসাইলা, পাম্প বসানোর পরে সরি একটা পাম্প বসাইলা, পাম্প বসানোর পরে একটা লাইন টেনে দিলা। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে পানি যাবে। তাহলে চিন্তা করো এখন, তাহলে বাকি যে পানিটুকু আছে, আমাকে কোয়েশ্চেনে কি বলছে যে যে বাকি পানিটুকু আছে ওটুক পানি উঠাইতে এখন কি পরিমাণ সময় লাগবে। তাহলে আমি যদি আগেরটাকে T1 চিন্তা করি, আগেরটাকে যদি আমি T1 চিন্তা করি, এখন আমাকে আনতে হবে হচ্ছে T2। এখন আমি হচ্ছে এটুক পানি সরাইতে কি পরিমাণ সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটুক পানির জন্য এখন আমার কি করতে হবে? এইটুক পানির জন্য এখন এইটুক পানির ভর কত, এটা আগে আমাকে বের করতে হবে। তাহলে দেখো এইটুক পানির ভর হবে হচ্ছে আগের পানির অর্ধেক, কারণ আমি এইটুক পানি যে আগে আমার যে পরিমাণ পানি ছিল সেটার অর্ধেক উচ্চতা সরাই ফেলা, মানে কি অর্ধেক পরিমাণ পানি সরাই ফেলছি না আমি, অর্ধেক পরিমাণ পানি সরাই ফেলছি। তাহলে আগে যদি পানির পরিমাণ থাকে 282,744 পরিমাণ, তাহলে এখন তার অর্ধেক পরিমাণ পানি আমার কাছে অবশিষ্ট আছে। তাহলে এখানে পানির পরিমাণটা হবে আগের পানির অর্ধেক। হ্যাঁ, এখানে পানির পরিমাণটা হবে আগের পরিমাণ অর্ধেক। তুমি একটা এম বের করে যদি সবসময় একটা এম ইউজ করো তাহলে কিন্তু হবে না। লজিক্যালি সিচুয়েশনটা চিন্তা করো যে আগে ছিল আমার এইটুক পরিমাণ পানি, আগে ছিল আমার কিন্তু এইটুক পরিমাণ পানি, এখন কিন্তু আমি এইটুক পরিমাণ পানি উঠাই ফেলছি। তাহলে আমার যদি আগে থাকে টোটাল এম পরিমাণ পানি, এখান থেকে আমি যদি এখন M1 পানি ফালাই দিই, তাহলে কিন্তু আমার কাছে এখন কি তাহলে কিন্তু আমার কাছে M2 পরিমাণ পানি আছে। তাহলে কিন্তু আমার কাছে এখন M2 পরিমাণ পানি আছে। তার মানে আগে যদি আগের যেই উচ্চতাটা ছিল, আগে যে উচ্চতা, আগে কিন্তু 2h/3 উচ্চতা ছিল, এই যে 2h/3 পরিমাণ উচ্চতা ছিল। ঠিক আছে, আগে আমার কাছে কিন্তু 2h/3 পরিমাণ উচ্চতা ছিল। এই উচ্চতাটাকে আমি অর্ধেক করছিলাম কিভাবে? h/3 দিয়ে আর h/3 দিয়ে। এখন h/3 এর মধ্যে যতটুক পানি ছিল এবং নিচের h/3 এর মধ্যে যতটুক পানি ছিল, ওইটা কি আমার টোটাল যে পানি সেটার অর্ধেক থাকবে অবশ্যই h/3 তে, আর বাকি অর্ধেক থাকবে আমাদের বাকি h/3 তে, যেহেতু উচ্চতা যেহেতু সেম বা দুই ভাগ করছি, তাহলে পানিও তো দুই ভাগে বন্টিত হয়ে যাবে। তার মানে এখন আমার এখানে যে পানিটা আছে, এই পানিটার মানে ভর হচ্ছে আগের পানির অর্ধেক। তাহলে এখানে আমি এখন যে পানিটাকে ইউজ করবো, সেই পানিটা হচ্ছে আমাদের আগের পানির অর্ধেক পরিমাণ আছে। ওকে, তাহলে দেখো এখান থেকে, আর আমার যে কি বলে ওয়াটার পাম্প, আমার যে পাম্পটা আছে, পাম্প কিন্তু আগের মতো, পাম্পের ক্ষমতা বা আউটপুট ক্ষমতা কিন্তু সেম।
পাম্পের আউটপুট ক্ষমতা কিন্তু সেম 14,000 ওয়াট, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এখন লিখি যে ভাইয়া পিও ইকুয়াল টু কত, ডব্লিউ বাই টি, T2 যদি চিন্তা করো তাহলে এই টি2 হবে হচ্ছে আমাদের এখন ডব্লিউ মানে কি ভাইয়া, এই যে M2, আচ্ছা M2 না, M ড্যাশ ধরলাম, M ড্যাশ জি ইন্টু এইচ ড্যাশ ডিভাইডেড বাই কি পিও। তাহলে এইচ ড্যাশ হবে এখন আমাদের আরেকটা ভর কেন্দ্রের সরণ। তাহলে এইচ ড্যাশ কি হবে, খালি আছে আমাদের 2h/3 পরিমাণ, খালি আছে আমাদের 2h/3 পরিমাণ, ভরা আছে h/3 পরিমাণ, তাই না, h/3 পরিমাণ। তাহলে h/3 এর পুরাটাই যদি আমি এখন খালি করতে চাই, আমাকে কোয়েশ্চেনে কিন্তু তাই বলছিল, কোয়েশ্চেনে কিন্তু তাই বলছে যে যেই মোট পানির 1/3 অংশ উঠাইতে আমার এখন যে পরিমাণ সময় লাগছে, বাকি উঠাইতে কি একই সময় লাগবে কিনা, বা 24 মিনিট কি সময় লাগবে কিনা, যে বাকি যে একটু পানি আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আসতেছে আমাদের কি 2h ডিভাইডেড বাই 3 প্লাস h/6। তাহলে এখান থেকে কি আছে 6, তাহলে 4h প্লাস h, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5h/6। তাহলে m এর ভ্যালু হবে আমাদের m/2, আমাদের m0/2, মানে আগে যে পানি আছে m0 তো না, m/2, জি আছে h ড্যাশের জায়গায় হবে আমাদের 5h/6, আর পিওর জায়গায় তো আমাদের পিও থেকে যাবে। তাহলে এখান থেকে আমরা এখন মানগুলা বসাই, মানগুলা বসাও। m/2 কত, m/2 হচ্ছে 282,744, 282,744 ভাগ 2 কত আসে 141,372, 141,372। এটা আমাদের পানির ভর ইন্টু 9.8 ইন্টু 5h/6, h তো 15 মিটার তাই না, টোটাল h ছিল 15 মিটার, তাহলে 5h/6, তাহলে 5/6 ইন্টু h কত আসে 25/2 বা 12.5, ঠিক আছে 12.5, আর নিচে আছে আমাদের 14,000। ওকে, তাহলে এই পুরো বিষয়টা আমরা এখন যদি ক্যালকুলেট করি 141,372 ইন্টু 9.8 ইন্টু 12.5 বাই কত 14,000, 1237.005, তাহলে 1237.005 এত সেকেন্ড। এটা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে আমাদের 20.61 মিনিট। তাহলে দেখো T2 এর ভ্যালু কত পাইলাম ভাইয়া, T2 এর ভ্যালু পাইলাম কত, T2 এর ভ্যালু পাইলাম 20.61 মিনিট। আর আগে 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 হচ্ছে আমি পাইছিলাম কত 24.74 মিনিট। তাহলে আগেও কিন্তু আমি যেটুক পানি সরাইছিলাম এখনো কিন্তু সেটুক পানি আমি সরাইলাম, মানে অর্ধেকই সরাইলাম। বাট বিষয়টা দেখো, বিষয়টা কিন্তু আমাদের পানির যে ভরাট করার যে সময়টা কিন্তু এখন আমাদের ভ্যারি করতেছে। আমি আগে পাইলাম হচ্ছে T1 সমান পাইছিলাম কত, T1 সমান পাইছিলাম 24.74 মিনিট, আর এখন T2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 20.61 মিনিট। দেখছো? আচ্ছা ওয়েট, আমরা কি একটা জিনিস ভুল করছি? ও হো, আমরা তো একটা জিনিস ভুল করছি মনে হয় ভাইয়া, আমরা তো একটা জিনিস ভুল করছি মনে হয়। এখানে ভর তো সেম রাখা উচিত, ভর তো সেম রাখতে হবে মনে হয়, ভর তো সেম রাখতে হবে। আমি কি ভর, আমি ভর অর্ধেক ধরছি না, আচ্ছা ভর তো অর্ধেকই ধরতে হবে। আচ্ছা ভর তো অর্ধেক, না ঠিক আছে ভর তো অর্ধেকই রাখতে হবে। আচ্ছা মানে আমার মাথায় মাত্র যে কোশ্চেনটা আসছে যে এখানে যে পরিমাণ পানি আছে, ওই পানি দিয়ে তো হিসাব করতেছি, আর এর পরের অবস্থায় তো আমি ওই পরিমাণ পানিটা ফালাই দিছি। তাহলে এখানেও যদি 282,744 ইউজ করি, এখানে তো 282,744 পানি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই, তাহলে ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। তাহলে এই যে পাইলাম, তাহলে দেখছো একই পরিমাণ উচ্চতার পানি সরাইছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় কম লাগছে, কারণ এখানে কিন্তু আমাদের পানির পরিমাণটা কম, আগে কিন্তু পানির পরিমাণটা বেশি ছিল। ঠিক আছে, তাহলে অবশ্যই কম ভরের জিনিস উঠাইতে আমাদের তাড়াতাড়ি টাইম লাগবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, কম সময় লাগবে। আর বেশি ভরের জিনিসপত্র উঠাইতে আমাদের কিন্তু বেশি সময় লাগবে, জিনিসটা এইরকম। তাহলে কি আমাদের একই সময় লাগবে না, কারণ আমাদের T1 ইজ গ্রেটার দেন T2, আমাদের কিন্তু একই সময় লাগলো না। আমাদের কোয়েশ্চেন যেটা বলছে যে বাকি পানি উঠাইতে কি একই সময় লাগবে কিনা, দেখো না, একই সময় লাগবে না। বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে কিন্তু খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু এইভাবে আমরা সলভ করতে পারি। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি।
বুঝছি? ওকে, শেষ আমাদের কুয়া নিয়ে পড়াশোনা শেষ। আমাদের কুয়া নিয়ে পড়াশোনা শেষ। এখন আমরা দেখবো হচ্ছে আরো দুই একটা ছোটখাটো জিনিস। ছোটখাটো জিনিস বলতো আমাদের সিলেবাসে এগুলো ছোটখাটো জিনিস, বাট আলটিমেটলি ফিজিক্স এগুলো অনেক বড় বড় জিনিস। ঠিক আছে, তো এখানে আছে ফার্স্টে ভর শক্তির সম্পর্ক, ভরের সাথে শক্তির একটা সম্পর্ক আছে। তো বিজ্ঞানী নিউটন একটা কথা বলে গেছে, যেটাকে আপেক্ষিকতা সূত্র না, ভর শক্তির একটা সম্পর্ক বলে দিয়ে গেছে। যে উনি বলছে যে ভর থেকে শক্তি পাওয়া যায়। নিউটন বলতেছি, আইনস্টাইন এই কথা বলছে। বিজ্ঞানী আইনস্টাইন এই কথাটা বলছে। বিজ্ঞানী আইনস্টাইন কি বলছে, যে ভর থেকে আমরা চাইলে শক্তি পেতে পারি। তো ওনার একটা ভর শক্তির সূত্র আছে। ভর শক্তির সূত্রটা হচ্ছে আমাদের E ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার, যেখানে সি হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, যেখানে সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত ভাইয়া? আলোর বেগ হচ্ছে ভি অফ লাইট। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আলোর বেগ। তো ভর থেকে কিন্তু আমরা এভাবে চাইলে শক্তি পেতে পারি। এমটা হচ্ছে ভরের পরিবর্তন। তো ভর থেকে কিন্তু আমরা এভাবে শক্তি কালেক্ট করতে পারি। ভর আর শক্তি হচ্ছে পরস্পর সমানুপাতিক, যত বেশি ভর দেবো তত বেশি শক্তি পাবো। ঠিক আছে, তাহলে এখানে একটু ভুল আছে। এখানে হচ্ছে মনে করো যদি বলে যে 1 কেজি ভরের একটি বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে, তাহলে এই যে আমরা উপরে সূত্র দিয়ে করে ফেলতে পারি যে E ইজ ইকুয়াল টু এম ডেল এম সি স্কোয়ার। ঠিক আছে, ডেল এম সি স্কোয়ার। তো দেখো এম দেওয়া আছে 1 কেজি ভরের, তাহলে 1 ইন্টু কি আলোর বেগ, আলোর বেগের উপর স্কোয়ার। এখান থেকে আমি কি পাচ্ছি, 9 × 10⁻16 জুল পরিমাণ শক্তি পাচ্ছি। তাহলে 1 কেজি ভরের একটা বস্তু থেকে কিন্তু আমরা 9 × 10⁻16 জুল পরিমাণ শক্তি পেতে পারি। এটা কে বলছে? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী আইনস্টাইন বলে দিয়ে গেছে। বিজ্ঞানী আইনস্টাইন এই সূত্রটা বলে দিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সূত্র। ওকে, কন্ট্রোল রড কি? কন্ট্রোল রড হচ্ছে নিউক্লিয়ার চেইন রিয়াকশন যখন হয় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, তখন বেসিক্যালি কি হয়, বেসিক্যালি হচ্ছে নিউট্রন শোষণ করা হয়। তো এই নিউট্রন যে শোষণের বিষয়টা, নিউট্রন শোষণ করার জন্য যে একটা কন্ট্রোলের মানে মানে আচ্ছা বিষয়টা ভালো মতো চিন্তা করো। যখন একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন নিউক্লিয়ার চেইন রিয়াকশনগুলো হয়, নিউক্লিয়ার চেইন রিয়াকশনগুলোতে কি হয়, আমরা দেখি যে নিউট্রন শোষিত হয়। তো নিউট্রন শোষিত হওয়ার সাথে কিন্তু বিক্রিয়ার গতি কম বেশি হওয়ার সম্পর্ক থাকে। তো এই নিউক্লিয়ার শোষণটা কি তাড়াতাড়ি শোষিত হবে নাকি কম তাড়াতাড়ি শোষিত হবে, বা একটা বিক্রিয়া কি তাড়াতাড়ি সংঘটিত হবে নাকি আস্তে আস্তে সংঘটিত হবে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য একটা রড ব্যবহার করা হয়। এটাকে কন্ট্রোল রড বলে। এবং কন্ট্রোল রডটা হচ্ছে বেসিক্যালি তোমার কি জানি এটার নাম জানো কি, ভুলে গেলাম তো। কি জানি, তার একটু দেখি তো, আমি ভুলে গেছি। কন্ট্রোল রডটা জানি কি দিয়ে তৈরি হয়, একটু দেখি ভাইয়া, আমি একটু দেখে পড়াই তোমাদেরকে। হ্যাঁ, আমি মুখস্থ কম পারি তো। কন্ট্রোল রডের ইয়াটা ভুলে গেছি এই মুহূর্তে। কন্ট্রোল রড তাই না? কন্ট্রোল রড যেন কোথায়? কন্ট্রোল রড ক্যাডমিয়াম দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আর শুধু ক্যাডমিয়াম আরও দু একটা দেখছিলাম। যাই হোক, তো ক্যাডমিয়াম। ঠিক আছে, ক্যাডমিয়াম এই কন্ট্রোল রডটা হচ্ছে ক্যাডমিয়াম দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ক্যাডমিয়াম দিয়ে তৈরি। ক্যাডমিয়াম হচ্ছে আমাদের পর্যায় সারণীর একটা মূল। এই ক্যাডমিয়াম দিয়ে হচ্ছে আমাদের এই কন্ট্রোল রডটা তৈরি করা হয়। তো যেটা বললাম যে এই বিক্রিয়াতে অনেক নিউট্রন উৎপন্ন হয়। তো নিউট্রন শোষণ করার জন্য, নিউট্রন যদি আমরা ঠিকমতো শোষণ করতে না পারি, নিউট্রন অনেক ধরনের আরো বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, তো ওই নিউট্রনগুলোকে বেসিক্যালি কন্ট্রোল করার জন্য কন্ট্রোলারটা ইউজ করা হয়। কন্ট্রোলারটা দিয়ে কি করা হয় বলতো? নিউট্রন কন্ট্রোল করা হয়। এক কথা, নিউক্লিয়ার চেইন রিয়াকশনে নিউট্রনকে কন্ট্রোল করা হয়। কি দিয়ে কন্ট্রোল করা হয়? কন্ট্রোলার দ্বারা। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়াম 235 এই জিনিসটাই হচ্ছে আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, ইউরেনিয়াম 235 ইউজ করে কিন্তু আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে, বা আমরা যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো জানি
ওই বিক্রিয়াগুলোতে হচ্ছে আমাদের ইউরেনিয়াম 235 ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে 100 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত ইভি হবে? ইভি মানে কি বলতো? ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইভি মানে হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমাদের একটা কি শক্তির একক। শক্তির আরেকটা একক হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির আরেকটা একক। কি শক্তির একক? শক্তির একক তো আমরা জুল জানি আর অনেক কিছু জানি, এরকম একটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। তাহলে 100 গ্রাম সমতুল্য 100 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত হবে? তাহলে 100 গ্রামকে আমি কি হলে বলতে পারি? 0.1 কেজি বলতে পারি, তাই না? তাহলে আগের মতো কেজি ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে ডেল এম সি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি? ডেল এম হচ্ছে আমাদের 0.1 কেজি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি একটু হিসাব করি, 0.1 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার, এখান থেকে আসছে 9 ইন্টু 15, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এটা তো জুলে আসলে। এখন ইলেকট্রন ভোল্ট যখন করব তখন হচ্ছে জাস্ট এটারে ইলেকট্রনের যে চার্জটা দিয়ে গুণ করব। ইলেকট্রনের চার্জটা দিয়ে জাস্ট গুণ করব। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের 1.60 ইন্টু 10 ইনভার্স কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, তাই না? গুণ করবো বলতেছি, ভাগ করব। ঠিক আছে, জিনিসটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট আমরা যদি বের করতে চাই, যে 1 ইভি মানে কি? 1 ইভি মানে হচ্ছে 1.60 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এটা হচ্ছে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট সমান আর কি। হ্যাঁ, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান হচ্ছে 1.60 বা 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। আর কুলম তো হচ্ছে চার্জের একক, তাই না? তাহলে এইখান থেকে এখন যদি আমি বের করতে চাই, তাহলে জিনিসটা দেখো কত ইভি চাইছে না, তার মানে এখান থেকে ব্যাপারটা এখন এরকম হবে যে দেখো যে এক এই যে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল ইকুয়াল টু হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাইলে 1 জুল ইজ ইকুয়াল টু কত? 1 জুল হচ্ছে 1 বাই 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইলেকট্রন ভোল্ট। সুতরাং দেখো আমার চাইছে যে একটু পরিমাণের জন্য, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 15 জুলের জন্য কত আসবে? আসবে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার আরে বাবা 10 টু দি পাওয়ার 15 জুল ডিভাইড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এত ইলেকট্রন ভোল্ট। জাস্ট এটাকে হিসাব করলে কি আসে দেখো, ওই ভাগ করতে হবে, আমি ভুলে গুণ বলছি। টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কত আসতেছে? 5.62 ইন্টু 10 টু দি পাওয়ার 34 এত ইলেকট্রন ভোল্ট। বুঝছো? বুঝছো? এরা মানে কি, এটা এক কথা এইভাবে বলা যায় যে এখান থেকে তুমি যদি কত ইলেকট্রন ভোল্ট বের করতে চাও, তাহলে এটা হচ্ছে জাস্ট এরকম ভাবে বের করা যায়, ই ডিভাইডেড বাই 1 ইলেকট্রন ভোল্ট। দুটা হচ্ছে জুলে থাকতে হবে, যে ই জুল ডিভাইডেড বাই 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত জুল। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত জুল, ওইটা দিয়ে তুমি যদি ভাগ করতে পারো, যেটা পাবো ওইটাই হচ্ছে অ্যান্সার। এটা এমসিকিউতে আসে, তারপর খ নাম্বারে আসে যে একটা তোমাকে পার্টিকুলার ভর দিয়ে দিবে এবং ওইটা বলবে যে অ্যাকচুয়ালি কত ইলেকট্রন ভোল্টের সমান। তাহলে ইলেকট্রন ভোল্ট আবার এখানে অনেকে মাইনাস বসায় দেয়, ভুলে মাইনাস দেওয়া যাবে না, ওটা কিন্তু চার্জ বা অত কুলম, এটা কিন্তু শক্তি। তো 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.60 ইন্টু 10 ইনভার্স 19 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এইভাবে বের করা যায়। ওকে, শেষ 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 আমাদের কাজ ক্ষমতা শক্তি শেষ। কাজ ক্ষমতা শক্তির যত ধরনের কনসেপ্ট আছে ভাইয়া, এই যে 4টা লেকচার, এই 4টা লেকচারে তোমাদেরকে শেষ করে দিলাম। এরপরে ক্লাসটা হবে আমাদের ওয়ান শট এমসিকিউ এবং সিকিউর উপর। ঠিক আছে, ওয়ান শট এমসিকিউ এবং সিকিউর উপর আমাদের নেক্সট ক্লাসগুলো দুটো শুট হয়ে আমাদের 6টা লেকচারের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিব আমরা। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকমতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, বাই বাই।